কোরবানির গরুর মাংস রান্নার কথা শুনলেই কিন্তু জিভে জল চলে আসে। আজকের এই স্পেশাল বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা ঠিক এটাই দেখব কিভাবে একটুখানি বিজ্ঞান আর আমাদের ঐতিহ্যবাহী রন্ধনশৈলী মিলিয়ে শক্ত মাংসকে একেবারে তুলতুলে আর সুস্বাদু মাস্টারপিসে রূপ দেয়া যায়। মাংস পরিষ্কার করা থেকে শুরু করে আদা, রসুন ও গরম মশলার ম্যারিনেশন, পেঁপে বা আনারস দিয়ে মাংস নরম করার প্রাকৃতিক টিপস, দীর্ঘ রান্নার সময় এবং সবশেষে রাঁধুনি ও খাঁটি সরিষার তেলে স্পেশাল ব্যবহার, সবকিছু নিয়ে আজ দারুণ একটা আলোচনা হবে। স্ক্রিনের এই কথাটাই খেয়াল করুন, আ সিম্বল অফ হসপিটালিটি অ্যান্ড জেনারসিটি। আসলেই তো, কোরবানি ঈদের এই মাংসের পদগুলো শুধু কিন্তু পেট ভরানোর জন্য রান্না করা হয় না, এটি মেজবান বা পারিবারিক ভোজে সবাইকে একসঙ্গে মিলিয়ে দেওয়ার, আমাদের পুরনো ঐতিহ্যগুলোকে বাঁচিয়ে রাখার দারুণ একটা মাধ্যম। সবাই মিলে এক পাতে খাওয়ার যে আনন্দ, সেটাই যেন এই রান্নার স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয়। তো চলুন দেখে নিই আজ আমাদের আলোচনায় কি থাকছে। প্রথম ধাপে আমরা দেখব নিরাপদ সংরক্ষণ বা সেফ হ্যান্ডলিং। এরপর থাকছে মাংস নরম করার বিজ্ঞান, এসেনশিয়াল বা গুরুত্বপূর্ণ ম্যারিনেশন, দীর্ঘ সময়ের ধীর গতির ভুনা প্রক্রিয়া। আর সবশেষে জানব কিছু সিক্রেট ফ্লেভার এনহ্যান্সার বা গোপন স্বাদ বর্ধক সম্পর্কে। শুরুতেই আসা যাক আমাদের প্রথম ধাপে, নিরাপদ সংরক্ষণ ও প্রস্তুতি। রান্নার জাদুতে ঢোকার আগে মাংস পরিষ্কার এবং নিরাপদ রাখার এই ক্লিনিক্যাল দিকটা কিন্তু কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। এখানে আমরা অ্যাসোসিয়েশন অফ ইন্ডিপেন্ডেন্ট মিট সাপ্লায়ার্স বা AIMS-এর একটা গাইডলাইন দেখতে পাচ্ছি। কোরবানির ব্যস্ততার সময় মাংস পরিবহনের সময়টা যত কম রাখা যায় ততই ভালো। তাজা মাংসকে যে কোনো ধরনের দূষণ থেকে রক্ষা করাটা একেবারে মাস্ট, কারণ পরিষ্কার পরিবেশ না রাখলে খুব দ্রুত এতে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে, যা পরবর্তীতে খাবারের স্বাদ আর স্বাস্থ্য দুটোই নষ্ট করে দেয়। ব্যাকটেরিয়ার বৃদ্ধি থামাতে সঠিক তাপমাত্রার ব্যাপারটা জানা কিন্তু খুবই জরুরি। যেমন 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে ফ্রিজে রাখা বা -18 ডিগ্রিতে ডিপ ফ্রিজ করলে ব্যাকটেরিয়া আর বাড়তে পারে না। এখানে সবচেয়ে ভয়ের জায়গাটা হলো 8 থেকে 63 ডিগ্রি সেলসিয়াসের ডেঞ্জার জোন। এই তাপমাত্রায় মাংস ফেলে রাখলে তা খুব দ্রুত নষ্ট হয়। আর হ্যাঁ, ক্রস কন্টামিনেশন এড়াতে মাংস কাটার পর অবশ্যই আলাদা চপিং বোর্ড ব্যবহার করতে হবে এবং হাত খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ধাপে, মাংস নরম করার বিজ্ঞান। টাটকা কোরবানির শক্ত মাংস চিবানো কিন্তু মাঝে মাঝেই বেশ চ্যালেঞ্জিং একটা কাজ। চলুন দেখি এর পেছনের বিজ্ঞানটা কি। IPB ইউনিভার্সিটির পুষ্টিবিজ্ঞানীদের গবেষণা আমাদের দারুণ একটা তথ্য দিচ্ছে। উচ্চ তাপে রান্নার ফলে প্রোটিন ডিন্যাচুরেশন ঘটে। সহজ কথায় বলতে গেলে, তাপ প্রোটিনের শক্ত গিঁটগুলোকে খুলে দেয়, ফলে তা আমাদের শরীরের সহজে হজমযোগ্য হয়। কিন্তু তারপরেও ফাইবারগুলো পুরোপুরি নরম করার জন্য রান্নার আগে কিছু এনজাইমের সাহায্য নেওয়াটা খুব কাজে দেয়। আর এই এনজাইমের সবচেয়ে দারুণ প্রাকৃতিক উৎস হল আমাদের পরিচিত দুটি ফল, পেঁপে এবং আনারস। এখানে এই দুটি শক্তিশালী ফলের তুলনামূলক একটা চিত্র দেখতে পাচ্ছি আমরা। এই দুটোই কিন্তু মাংসের স্বাদ একটুও না কমিয়ে ভেতর থেকে তাকে একেবারে তুলতুলে করে তুলতে জাদুর মতো কাজ করে। এই টেবিলটা একটু খেয়াল করলেই এর পেছনের বিজ্ঞানটা পরিষ্কার হয়ে যাবে। পেঁপে পাতায় থাকে প্যাপেইন এবং আনারসে থাকে ব্রোমেলাইন নামের এনজাইম। এগুলো মাংসের শক্ত পেশিকে খুব দ্রুত ভেঙে ফেলে। আধা বয়স্ক পেঁপে পাতা বেটে মাখিয়ে রাখলে বা আনারস গ্রেট করে ছড়িয়ে দিলে শুধু যে মাংস নরম হয় তাই নয়, খাবারে দারুণ একটা ফ্রেশ অ্যারোমা বা সুবাসও যোগ হয়। একেবারে এক ঢিলে দুই পাখি। আমাদের এবারের সেকশন গুরুত্বপূর্ণ ম্যারিনেশন। চলুন এবার রান্নার সবচেয়ে সুগন্ধি এবং আকর্ষণীয় ধাপে প্রবেশ করা যাক। মেরিনেশনের জন্য আমাদের একেবারে তাজা কিছু মশলার প্রয়োজন। আদা, রসুন, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ আর তার সাথে লবঙ্গ, দারুচিনি ও এলাচের মতো গরম মশলার দারুণ একটা মিশ্রণ তৈরি করতে হবে। এই মশলাগুলো মাখিয়ে মাংস 4 থেকে 6 ঘন্টা বা পারলে সারা রাত রেখে দিলে এই দীর্ঘ সময়টাতে মশলার স্বাদ আর ওই প্রাকৃতিক এনজাইমগুলো মাংসের একেবারে গভীরে প্রবেশ করে অসাধারণ একটা রসায়ন তৈরি করে ফেলে। এরপর আসছে আমাদের চতুর্থ ধাপ, ধীর গতির ভুনা প্রক্রিয়া। চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা ভুনা কিভাবে তার সিগনেচার রূপ পায় সেটাই এবার আমরা দেখব। এখানে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো, ভুনা কিন্তু কোনো সাধারণ ঝোলযুক্ত তরকারি নয়। ঘণ্টার পর ঘণ্টা ধীর আঁচে রান্না করে মাংসের নিজস্ব গলিত চর্বি আর মশলাকে অবিরাম নেড়ে ক্যারামেলাইজ করে কালচে একটা রঙে নিয়ে আসার প্রক্রিয়াই হল ভুনা। এটা রীতিমতো ধৈর্যের একটা পরীক্ষা, কিন্তু বিশ্বাস করুন, চূড়ান্ত ফলাফলটা যে কোনো ভোজনরসিককে একেবারে মুগ্ধ করে দেবে। স্ক্রিনের ধাপগুলো খেয়াল করুন। প্রথমে উচ্চ তাপে মাংসের ভেতরের প্রাকৃতিক জুস বা রসটা বের করে আনা হয়। এরপর মাঝারি আঁচে অনবরত নাড়তে থাকতে হয়। তারপর আসে দীর্ঘ সময় ধরে মৃদু আঁচে সিদ্ধ করার পালা। সবশেষে গাঢ় কালচে রমের জন্য জোরালোভাবে ভাজতে হয়।
মশলা যেন পুড়ে তেতো না হয়ে যায় তার জন্য কিন্তু অনবরত নাড়ার কোনো বিকল্প নেই। প্যান থেকে ওঠা ওই সুগন্ধ আর মাংস ভাজার শব্দই বলে দেবে যে রান্নাটা কতটা নিখুঁত হচ্ছে। চলে এলাম আমাদের শেষ ধাপে, গোপন স্বাদবর্ধক বা সিক্রেট ফ্লেভার এনহ্যান্সার। সাধারণ একটা মাংসের তরকারিকে কিভাবে খাঁটি বাংলাদেশি মাস্টারপিসে রূপ দেওয়া যায় সেই ম্যাজিকটাই এখন জানব। রান্নার স্বাদে টুইস্ট আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হল এই রাঁধুনি বা ওয়াইল্ড সেলারি সিডস। খাঁটি কালাভুনার স্বাদ পেতে এই ছোট, অত্যন্ত সুগন্ধি, মাটির মতো এবং কিছুটা তেতো স্বাদের বীজটির আসলেই কোনো বিকল্প নেই। এটা ছাড়া আসল কালাভুনার স্বাদ পাওয়া বলতে গেলে অসম্ভব। এটি রান্নায় এমন এক গভীরতা এনে দেয় যা অন্য কোনো মশলায় পাওয়া সম্ভব না। আর সবশেষে আসে সেই বহুল প্রতীক্ষিত তড়কা বা বাগার দেওয়ার পালা। খাঁটি এবং ঝাঝালো সরিষার তেলে তাজা রসুন, পেঁয়াজ এবং শুকনো লালমরিচ ভেজে রান্নার একদম শেষ পর্যায়ে ওই কালো ক্যারামেলাইজড গরুর মাংসের ওপর ঢেলে দেওয়া হয়। তেলের সেই তীব্র ছ্যাঁত করে ওঠার শব্দ আর ঝাঝালো সুবাস মুহূর্তের মধ্যে চারপাশের পরিবেশকে যেভাবে সুগন্ধে ভরিয়ে তোলে তা আক্ষরিক অর্থেই জাদুকরী একটা ব্যাপার। একটি মজার প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করা যাক। ভেবে দেখেছেন কি কিভাবে এই ধীরগতির রান্না, বৈজ্ঞানিক উপাদান আর গভীরভাবে প্রথিত ঐতিহ্যবাহী পদ্ধতিগুলো আমাদের শত বৎসরের রন্ধন ঐতিহ্যের সাথে যুক্ত করে রেখেছে? খাদ্যবিজ্ঞান আর প্রাচীন রীতিনীতির এই অসামান্য মেলবন্ধনে কিন্তু এমন এক উৎসবের ভোজ তৈরি করে যা সবার মনে চিরকাল গেঁথে থাকে। আশা করি আজকের এই আলোচনাটি রান্নাঘরে গিয়ে দারুণ কিছু তৈরি করার জন্য একটা বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।